সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করতে রাজধানীর রামপুরা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং বাংলা মোটর থেকে আমাদের সাথে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। তবে শুরুতেই চলে যেতে চাই নুরুল হক নূরের কাছে। জনাব নূর, যেটি জানতে চাই, জাতীয় পার্টি কি আপনার উপরে হামলা করেছে? যারা আপনাকে পেটালো, কোনো ব্যবস্থা নেওয়া হলো না কেন? ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি যেহেতু অনেকদিন পরে মিডিয়াতে এই ইস্যুতে কথা বলছি, সে কারণে আপনাদের জ্ঞাতার্থে সংক্ষিপ্তভাবে একটা কথা বলা প্রয়োজন, যে সেটি হচ্ছে 29শে অগস্ট যে ঘটনাটি ঘটেছিল, সেটি ছিল আমরা মিছিলটি করে আমরা আমাদের কার্যালয়ের দিকে চলে আসছিলাম। তখন পেছন থেকে আমাদের কিছু নেতাকর্মীর দিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা ইট পাটকেল ঢিল ছুঁড়েছিল। তখন আমাদের পেছন থেকে কিছু নেতাকর্মী দাঁড়িয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছিল যে তাদের উপস্থিতিতে তাদের ব্যারিকেড, সেখানে আমরা শান্তিপূর্ণ, সেখানে কিভাবে তারা এই ইট পাটকেল ছুড়ল। দেন আমরা কিন্তু মিছিলের শুরুর দিকের অংশটা আমরা কিন্তু আমাদের কার্যালয়ের দিকে চলে এসেছি, আমরা একটা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম। আর ওইদিকে যে কিছু নেতাকর্মী দাঁড়িয়ে তারা প্রশাসনের সাথে কথা বলছে, সেটি আসলে আমরা খেয়াল করিনি। তো কিছুক্ষণ পরে দেখলাম যে আমরা কথা বলবো, মিডিয়া বুম দিচ্ছিল, ঠিক সেই সময়ে আর্মি এবং পুলিশ একবারে ধাওয়ায়ে পিটাইয়া লোকজন আসতেছিল এবং আমরা যে দাঁড়িয়েছিলাম আমাদের উপরে অতর্কিত হামলাটা চালিয়েছিল। আমার এবং আমার সহকর্মী যারা আমরা গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে আহত হয়েছিলাম, তারা কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়নি। তারা মূলত এই আইন শৃঙ্খলা বাহিনীর, বিশেষ করে পুলিশ এবং সেনা সদস্য, তাদের বর্বরোচিত হামলার শিকার হয়েছিলাম। এবং আপনারা নিশ্চয়ই সে সময়ের ভিডিওগুলো দেখেছেন কিভাবে টার্গেট করে বাঁশ দিয়ে যেটা গুঁতো মারা কিংবা আমাকে আঘাত করা, সেখানে আমাদের আরও সহকর্মী অনেকে পড়ে যাওয়ার পরেও যে আক্রমণ, এইটা আসলে আর্মির মধ্যে একটা অংশ যারা জাতীয় পার্টিকে বা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তারা এই ঘটনাটি ঘটিয়েছে বলে আমাদের নিজস্ব অনুসন্ধানে আমরা জানতে পেরেছি। আমরা পরিষ্কারভাবেই মনে করি আর্মি প্রতিষ্ঠান হিসেবে পুরো আর্মি এই ঘটনায় জড়িত নয়, পুলিশ জড়িত নয়। পুলিশের আমরা এটা মোটামুটি জানতে পেরেছি। আর্মির মধ্যে একটা অংশ যারা শেখ হাসিনার এজেন্ট হিসেবে কাজ করছে, মূলত দেশকে অস্থিতিশীল করতে, তারাই শেখ হাসিনার সাথে দিল্লির সাথে সংযোগ রেখে কাজ করছে। তাদের ওই দিন একটা প্ল্যান ছিল যে এই ঘটনায় যদি দুই একটা লাশ পড়ে দেশকে অস্থিতিশীল করে আওয়ামী লীগের আসার রাস্তা। বুঝতে পেরেছি, আবারও আসবো আপনার কাছে। এবার চলে যেতে চাই জনাব আলাউদ্দিনের কাছে। জনাব আলাউদ্দিন, নুরুল হক নূরের মার খাওয়ার যে বিষয়টি কিভাবে হারিয়ে গেল, আপনারা কি করেছেন? ধন্যবাদ। এটা খুব দুঃখজনক যে গণঅভ্যুত্থানের পর গণঅভ্যুত্থানের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব এবং বাংলাদেশের ছাত্র আন্দোলন, যার মাধ্যমে শেখ হাসিনার পতনে অথবা শেখ হাসিনার যেই গদিতে প্রথম নাড়া দিতে পেরেছিল, সেই নুরুল হক নূরকে গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। এটা খুবই দুঃখজনক। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা দেশে ছিলেন, তারা তাকে ইমিডিয়েটলি দেখতে গিয়েছেন এবং বিক্ষোভ করেছেন। পাশাপাশি আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব, তারা ওই সময় চায়না ছিলেন, চীন থেকে এসে সরাসরি হসপিটালে চলে গিয়েছেন এয়ারপোর্ট থেকে। এবং নুরুল হক নূরকে আমাদের পক্ষ থেকে সমবেদনা এবং তার পক্ষে আইনি লড়াইয়ের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এবং যেহেতু এটা রাজনৈতিক কারণে এই ঘটনার জন্ম হয়েছে, আমরা রাজনৈতিক ভাবে নুরুল হক নূরের সাথে থাকার আশ্বাস দিয়েছি। এবং আমরা মনে করি যে গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র বাহিনীগুলো কখনোই আর আগের মতো আপনার ফেসিবাদী স্বৈরতান্ত্রিক কায়দায় জনগণের উপর নির্বিচারে হামলা করতে পারে না। এটার বিরুদ্ধে শুধুমাত্র এনসিপি কিংবা গণ অধিকার পরিষদ নয়, বাংলাদেশের সাধারণ জনগণ, আপামর জনতাকে প্রতিবাদ করা উচিত। কারণ এই লাঠি, এই যে বাঁশ কিংবা এই ধরনের অস্ত্র কিন্তু শুধুমাত্র নুরুল হক নূরের বিরুদ্ধেই তাক হয়নি। এটা মাধ্যমে প্রমাণিত হলো যে সাধারণ জনগণ কি ছাড়, নুরুল হক নূরের মতো ব্যক্তি যদি এখন হামলা শিকার হয়, নিজের জীবন নিয়ে শঙ্কায় থাকে, সেক্ষেত্রে এই দেশের সাধারণ মানুষও আসলে তার চেয়ে অনেক বেশি শঙ্কায় থাকতে বাধ্য হবে। জনাব আলাউদ্দিন থাকুন, আবারও আসবো। আবার যেতে চাই জনাব নূরের কাছে। জনাব নূর, এনসিপির সঙ্গে একীভূত হয়ে গণ অধিকার পরিষদ কি বিলুপ্ত হয়ে যাবে?
এনসিপি এবং গণ অধিকার পরিষদ দুটো তরুণদের রাজনৈতিক দল, এবং যারা এই সময়ে কিংবা তার আগেও ফ্যাসিবাদের সময়ে রাজপথে আপসহীন লড়াই সংগ্রামের মাধ্যমে মানুষের কাছে বেশ পরিচিত। তো মানুষ দীর্ঘদিন ধরে একটা এই বিদ্যমান দুর্বৃত্তায়িত অপরাজনীতির বাইরে একটা পরিশীলিত নতুন বিকল্প রাজনীতি এবং নেতৃত্ব খুঁজতেছিল। গণ অভ্যুত্থান সেই সম্ভাবনাটাকে আরও প্রকট করেছে, এবং আমরা মনে করি যে এনসিপি এবং গণ অধিকার পরিষদের তরুণদের চিন্তা ভাবনা, রাজনৈতিক দর্শন খুবই কাছাকাছি, এবং তারা একসাথে কাজ করেছে অতীতেও খুব কাছাকাছি সময়। দেশের প্রয়োজনে, রাজনীতির প্রয়োজনে আমরা আলাপ আলোচনা করে চেষ্টা করছি যে আমরা তরুণরা কিভাবে একসাথে একটা শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমাদের মধ্যে অতীতেও আলাপ আলোচনা হয়েছে, এখনো হচ্ছে, সামনেও হবে। এনসিপির পাশাপাশি আরও যদি তরুণদেরকেও একত্রিত করা যায়, সেটা নতুন রাজনীতির জন্য দেশের মানুষের একটা ভালো আশার সঞ্চার করবে বলে আমরা মনে করি। সেই জায়গা থেকে আমাদের আলাপ আলোচনা আছে। সেই ক্ষেত্রে হয়তো ধরেন কোনো নতুন নামে কিংবা এক্সিস্টিং যে কোনো একটা সংগঠন, তাদের নামেও আমরা একসাথে কাজ করতে পারি। নাম তো আমাদের ম্যাটার না। একটু জানতে চাই যে নেতৃত্ব কাঠামো কি হবে, আপনার অবস্থান কি হবে? গণঅভ্যুত্থান সুফল দেওয়া, সেটা আমাদের কাঙ্ক্ষিত। এখানে ব্যক্তিগতভাবে আসলে আমার কিংবা আরেকজনের অবস্থানের চেয়ে আসলে এই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা আপসহীন ভূমিকা রেখেছে, রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে, যাদের ত্যাগ আছে, তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করে আমরা কাজ করতে পারি, কিভাবে একটা কাঠামোতে সবাইকে নিয়ে আসতে পারি, সেটাই আমাদের চেষ্টা থাকবে। জি, বুঝতে পেরেছি, আপনার বক্তব্য স্পষ্ট। নূর থাকুন আমাদের সাথে। আবারও যাব জনাব আলাউদ্দিনের কাছে। জনাব আলাউদ্দিন, এনসিপির কোনো রাজনৈতিক কার্যক্রম নেই, মাঠেও দেখা যাচ্ছে না। নির্বাচনের জন্য কি প্রস্তুত নিচ্ছেন না আপনারা? এনসিপির রাজনৈতিক কার্যক্রম নেই এই কথাটা আসলে সত্য নয়। এনসিপি প্রতিদিনেই তার সাংগঠনিক কর্মকাণ্ড করছে, এবং নতুন নতুন কমিটি পাবলিশ হচ্ছে, আমরা ইউনিয়ন ছাড়িয়ে ওয়ার্ড লেভেলে ছড়িয়ে পড়ছি। কিন্তু মনে হচ্ছে প্রবলেমটা হলো এইটা যে এনসিপি রাজনৈতিক কর্মকাণ্ড মানেই হলো যে ধরে নিয়েছেন মানে বড় বড় তর্ক বিতর্ক থাকবে, তারপর হলো যে বাংলাদেশে যেটা হবে সবসময় লাইমলাইটে থাকবে। আমার মনে হয় সেটা না, বরং আমরা এখন মানে আমাদের যে ল্যাটেন্ট যেই পাওয়ার আছে সেই পাওয়ারটাকে ইউটিলাইজ করছি। আমরা এমন ভাবে তৃণমূলে ছড়িয়ে পড়ছি যে ভবিষ্যতে যাতে আসলে আমাদের শেকড় বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রতিটি প্রান্তে যাতে আপনার দৃঢ়ভাবে গেঁথে যায়, বাংলাদেশের সাধারণ মানুষ যাতে এনসিপি কে নিজের দল মনে করে, এটার জন্য কিন্তু আমাদের প্রতিনিয়ত কাজ চলছে। আমাদের উঠানে রাজনীতি কাজ চলছে, আমাদের উঠান বৈঠক চলছে, আমরা ইভেন আপনার চা চক্রের রাজনীতি, মানে আমরা ছোট ছোট ইনোভেটিভ অনেকগুলো মানুষ মানে কাজ করছে যেগুলো মূলত মানুষের সাথে কানেক্ট করছে। তো এটা হয়তো বা বড় বড় সমাবেশ হচ্ছে না, তো আমরা বড় বড় সমাবেশের স্থলে মাইক্রো লেভেলে কাজ কিন্তু করাটা রাজনৈতিক এখন কার্যক্রম চলছে। থাকুন আমাদের সাথে। আবারও যাব জনাব নূরের কাছে। জনাব নূর, নির্বাচনে মব ভায়োলেন্সকে ভয় পাচ্ছেন অনেকেই। আপনিও কিন্তু বলেছিলেন যে সংঘাতময় হবে আগামী নির্বাচন। কেন, কি কারণে মনে হচ্ছে? সরকার গত এক বছরে আমরা যেভাবে একটা প্রশাসন চেয়েছিলাম কিংবা এক বছরে যে পরিবর্তনগুলো চেয়েছিলাম, সেই জায়গায় অনেকখানি ব্যর্থ হয়েছে। এবং সরকারের এই বিদ্যমান কাঠামোতে আমি পরিষ্কারভাবে বলেছি, এখনো বলছি, এই উপদেষ্টা পরিষদ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই বিদ্যমান আইন শৃঙ্খলা বাহিনীকে এই অবস্থায় রেখে যারা একই সাথে ফ্যাসিবাদকে কামব্যাক করানোর জন্য গোপনে কাজ করছে, তাদেরকে এইভাবে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেক্ষেত্রে মব ভায়োলেন্স বলেন কিংবা বিভিন্ন পার্টির সংঘর্ষ বলেন, কারণ এখানে রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, এইগুলোই আপনার একজনের সাথে আরেকজনের মারামারি লাগাই দেবে কিংবা মারামারির প্রেক্ষাপট তৈরি করবে, সংঘাতময় পরিস্থিতি তৈরি করবে। এরা তো এখনো আপনার সামরিক বাহিনীর শীর্ষ পদে এখনো শেখ হাসিনার সুবিধাভোগীরা রয়েছে, পুলিশের শীর্ষ পদে রয়েছে, আমলাতন্ত্রে এখনো শেখ হাসিনার খাস লোকরা রয়েছে। সো এই কাঠামো রেখে কিভাবে আপনি একটা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নির্বাচন করবেন? তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই অবস্থায় যদি নির্বাচন হয়, সেটা সুষ্ঠু নির্বাচন হবে না, এবং এটা হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন। আর যদি রাজনৈতিক ঐক্যর মধ্যে দিয়ে একটা আপনার বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে একটা নির্বাচনের দিকে যাওয়া যায়, সেক্ষেত্রে একটা ভালো নির্বাচন আমরা পেতে পারি। জি, জনাব নূর থাকুন। আবারও যাব জনাব আলাউদ্দিনের কাছে। জনাব আলাউদ্দিন, পিয়ার না হলে নির্বাচন নয়, জামায়াতের এমন দাবি নির্বাচনের জন্য হুমকি বলে মনে করেন কিনা?
না, জামাতের কোনো দাবি নির্বাচনের জন্য আমি হুমকি বলে মনে করি না। জামাত সত্যিকার অর্থেই মানে বাকি সবাই যখন তাদের অপ্রয়োজনীয় কাজগুলো নিয়ে ব্যস্ত থাকছে, জামাত আসলে তার আসল রাজনীতিটা করছে। সে তৃণমূলের 300 প্রার্থী দিয়ে দিয়েছে আরো অনেক আগেই, এবং আমরা মাঠে ময়দানে দেখি জামাতের প্রার্থীদের নাম ইতিমধ্যে সবাই জানে, এবং জামাত কিন্তু মানে সত্যিকার অর্থে এই প্রস্তুতিটা নিচ্ছে। আর যে হঠকারিক ভাবে যেটা করছে, যে কেন্দ্রে এমন ভাব করছে যে তারা আসলে নির্বাচনে যাবে না, কিংবা এটা নির্বাচন ঠেকাবে, আমার মনে হচ্ছে জামাত যেই পরিমাণ ফ্লেক্সিবল এবং যে পরিমাণ আসলে ক্ষমতামুখী দল, তারা আসলে যে কোনো ভাবে আসলে আপনার এই নির্বাচন প্রত্যাহার করবে না। আপনি যদি এমনও হতো, যদি আপনার গত 15 বছরে কিন্তু আপনার জামাত এত নির্যাতন এত ইয়ার পরও আমরা আওয়ামী লীগ প্রশ্নে জামাতের যে নমনীয়তা দেখি, এবং বিভিন্ন ক্ষেত্রে দেখে, তো আসলে জামাতকে আমরা ওইভাবে বড় থ্রেট মনে করি নির্বাচনের ক্ষেত্রে। বরং থ্রেট মনে করি সেটা ওই নুরুল হক ভাই যেটা বললেন, নির্বাচন কমিশন জাতীয় লীগ নামে একটা ভুইফুর দলকে নিবন্ধন দিতে পারে, সেই নির্বাচন কমিশন দিয়ে কি নির্বাচন হবে এটা আসলে জাতির সামনে প্রশ্ন রেখে চাই। তো এইটা যদি আমরা ফয়সালা না করতে পারি, তাহলে আবার আমরা হাবিবুল আল কমিশনের মতো নির্বাচন, কিংবা এটিএম শামসুল হুদা, কিংবা একেবারে কুখ্যাত নুরুল হুদা কমিশন, তাদের মতো নির্বাচন হয়তো বা আমাদের দেখতে হবে আর কি। এই প্রশ্নের জবাব দিতে হবে, এই প্রশ্নটা আমাদেরকে জারি রাখতে হবে যে এই জাতীয় লীগ কারা, তারা আসলে কিসের ভিত্তিতে, তাদের কোনো অফিস না থাকা সত্ত্বেও, সাংগঠনিক কর্মকাণ্ড না থাকা সত্ত্বেও কার এজেন্ডা বাস্তবায়নের জন্য নির্বাচন হবে, এবং এই উপদেষ্টা পরিষদ কেন চোখের সামনে এই ধরনের অনিয়ম হওয়া সত্ত্বেও তারা ঠেকাতে পারছে না। অন্যদিকে এনসিপি শাপলা পাবে কি পাবে না, সেইটা নিয়ে দেখা যায় অনেক বিতর্ক দেখা যাচ্ছে, কিন্তু একই নির্বাচন কমিশন যে আপনার কি বলবো আসলে পুকুর চুরি করছে, সেটা নিয়ে কারো কোনো ভ্রুক্ষেপ নাই। এটা খুবই মানে এটা ওই সেলুকাসের মতোই বলতে হয় যে খুব বিচিত্র এই কমিশন, বিচিত্র এই উপদেষ্টা পরিষদ। জি। জনাব আলাউদ্দিন থাকুন, আবারও একটু যেতে চাই ছোট্ট করে জনাব নূরের কাছে। জনাব নূর, আপনি বলছিলেন যে এক ছাতার তলে আর কি ছাত্রদের নিয়ে আসা, নতুন নেতৃত্বদের নিয়ে আসার কথা চিন্তা করছেন আপনারা। তরুণদের রাজনীতিতে আস্থা ফেরাতে কি করা উচিত বলে মনে করেন আপনি? এটা সত্যি যে গণ অভ্যুত্থানের পরে তরুণদের নিয়ে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, আবার এই গণ অভ্যুত্থানের এই নেতৃত্ব পর্যায়ের বিভিন্ন তরুণের কর্মকাণ্ড মানুষকে কিছুটা হতাশ করেছে, যে এই তরুণরা অভ্যুত্থানের পরে যদি এটা করতে পেরে, ক্ষমতা পেলে কি করবে। সো সেই জায়গা থেকে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। আবার ধরেন এই বয়সে ভুলভ্রান্তি মানুষ করতেই পারে, সেই দিক থেকে আমরা তরুণরা যারা রাজনীতি করতে চাই, তারা যদি এই ভুলগুলো সংশোধন করে, এবং এখন যে প্রযুক্তির আসলে উন্নয়ন এবং টেকনোলজির ফলে দুনিয়া এখন হাতের মুঠোয়, কাজে কে কি করছে কি বলছে সবকিছু মানুষ দেখতে পাচ্ছে। কাজে এইভাবে যদি নিজেদেরকে একটু তৈরি করতে পারি, এই যে আমরা একটা নতুন রাজনীতি চাই, সো সেখানে আমরাও যদি সেই পুরানো রাজনীতির চাঁদাবাজি, দখলবাজি, ঘুষ, তদবির, ক্ষমতার বা প্রভাব দেখানো, আধিপত্য বিস্তার, এইগুলোর মধ্যেই যদি নিমজ্জিত হই, তাহলে আমরা কি দেব দেশকে, নতুন বা মানুষকে? সেই জায়গা থেকে আমাদের প্রতি মানুষ যেটা চায় যে আসলে তরুণদের উন্নত চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া। জি, বুঝতে পেরেছি। আমাদের হাতে একেবারে সময় নেই। নুরুল হক নূর এবং আলাউদ্দিন মোহাম্মদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।